নতুন নতুন পদক্ষেপ নিয়ে রিফর্ম করার জন্য যে সার্বিক প্রচেষ্টার প্রয়োজন আছে সেদিকে আমাদের এগোতে হবে। ওকে, ডক্টর তুহিন মালিক, এখানে যে পরিবর্তন বা কাঠামোগত যে কিছু রিঅ্যাডজাস্টমেন্টের প্রস্তাব বা পরামর্শ আছে, আপনার দিক থেকে কোনো কিছু আপনি ভাবছেন, ভেবেছেন? খুব খোলামেলায় একটা কথা বলতে হয় যে আমাদের দুটো বড় রাজনৈতিক দলের মধ্যে যেরকম সমঝোতা হয় না, বিশেষ করে দুই নেত্রী যেমন একজনের সাথে আরেকজনের একেবারেই বিরাগ ভাজন, র্যাবের এই গত 10 বছর আমি যতটুকু তাদের কাছাকাছি গিয়ে দেখেছি, পুলিশ এবং আর্ম ফোর্সের সাথে সেই রকম একটা ঠান্ডা লড়াই রয়ে গেছে। পুলিশ বাহিনী বরাবরই র্যাবের মধ্যে কোনো আর্মি কমান্ড শুনতে চায় না, এবং তাদের জন্য একটা বড় সমস্যা এখানে, কারণ তাদের আর্থিক সমস্যা, অন্যান্য সমস্যা রয়ে গেছে। দ্বিতীয়ত রয়েছে উল্টা দিকের ঘটনাও, যারা ধরেন কমান্ডিং পর্যায়ে যাচ্ছে, কোম্পানি কমান্ডার, আমি পরিচালক কিংবা সিওদের কথা বলছি না, এই লেভেল হচ্ছে কি তারা পুলিশদেরকে মানুষই মনে করে না। ক্যাপ্টেনরা, ছোট ছোট মেজররা অমানসিক, তাদেরকে দেখা মাত্রই মনে করে যে তারা ঘুষখোর, চোর। এই যে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়ে গেছে, পেশাগত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, এটা দিয়ে একটা গোষ্ঠীকে আপনি তৈরি করতে পারবেন না। এবং এটা আজকে এটা হওয়া অনেকদিন ধরে আমরা এটা আশঙ্কা করছিলাম একটা কিছু হবে, কারণ যেভাবে পুলিশ এই আর্মি অফিসারদের বিরুদ্ধে লেগেছিল গত 10 বছরে, এবং তাদের ভাবমূর্তি আজকে এই জায়গায় নিয়ে আসবে, এই জায়গাটা হবে হবে করে আমরা কিন্তু আশঙ্কিত ছিলাম। এই জন্য প্রথম যেটা হচ্ছে যে র্যাবকে যদি আপনি পুনর্গঠন করতে চান, এটা একেবারে পুলিশবিহীন করতে হবে। এটা কিসের অধীনে করবেন তাহলে? আমাদের এমনিও কিন্তু ভূ রাজনৈতিক কারণে আমাদের আর্মির এবং আমাদের নিরাপত্তার জন্য এখানে একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল খুব বেশি প্রয়োজন। কারণ আজকে কালকে আমি যে কোনো সময় পলিটিক্যাল উইশে যে কাউকে আর্মি চিফ বানিয়ে দিলাম, যে কাউকে নবম ডিভিশন দিয়ে দিলাম। এটা তো 1/11 সময় খুব আলোচিত ছিল। না, এটা প্রয়োজন রয়েছে আমাদের যে দলমত রাজনীতির ঊর্ধ্বে আমাদের সেনাবাহিনীটাকে আপনি এটার বাইরে রাখবেন। এটা রাজনৈতিক, এটা প্রেস ক্লাব না সেনাবাহিনী, যে যখন খুশি যাকে খুশি গণহারে ছুটি দিয়ে দিবেন, বরখাস্ত করে দিবেন আর দলীয় লোক বসিয়ে দিবেন। এটাকে সুরক্ষা করতে হবে। এর অধীনে যদি আপনি একটা FBI এর মতো যদি একটা এলিট ফোর্স করতে পারেন, কিসের ভিত্তিতে করবেন? এটার জন্য একটা বড় ধরনের পরিবর্তন হবে যে র্যাব পুনর্গঠন কমিশন করতে হবে। এই কমিশন অবশ্যই সেনাবাহিনীর যারা চৌক অফিসাররা, যারা রিটায়ার্ড রয়েছেন কিংবা যারা বর্তমানে রয়েছেন, সার্ভিং রয়েছেন, ওনাদের মতো যারা আছেন, তাদেরকে নিলেন, কিছু নিরাপত্তা স্পার্ট নিলেন, আপনাদের মতো যারা আপনাদের যারা বিট করে, ডিফেন্স বিট করে, এরকম কিছু সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে নিলেন। এটা একটা বড় ধরনের, এটা অ্যাডহক ভাবে হবে না যে আজকে তারেক সাঈদের বিষয় এটাকে সমাধান করে দিলাম, সব ভুলে গেল, আবার 2 দিন পরে এটা শুরু হলো। এটা যদি এইভাবে শেষ করতে চান, এটা বড় ধরনের কিন্তু মহিরু হবে, এবং এই বিষবৃক্ষ কিন্তু একদিন বড় ধরনের বিষ ফল দিবে। এই বিষ ফল খেয়ে সবাই মারা যাব। তো এই জন্য এটাকে অ্যাডহক ভিত্তিতে, টেম্পোরারি ভিত্তিতে না, এটাকে চিন্তা করে একটা সময় দিয়ে 6 মাস 1 বছর, কিন্তু এটা পুলিশ সংস্কার আইনের মতো হবে না যে 1860 থেকে শুধু সংস্কারই হচ্ছে। কেয়ারটেকার সরকার পুলিশ সংস্কার অধ্যাদেশ 2007 করে দিয়েছে, আজ পর্যন্ত এটা কেউ মানলো না। পুলিশ সংস্কারের মতো হবে না, এটাকে এফেক্টিভ করতে হবে। এবং এটা করার জন্য যেটা প্রথম যে বিষয়টা লাগবে, যে আপনি যদি টোটালি নিরাপত্তার বিষয়টা নিরাপত্তা বাহিনীকে দেন, র্যাবের মতো এলিট ফোর্সকে কাজ করান, তাহলে তারা তো অ্যারেস্ট করলো, ধরলো, বাকি কাজটা কি করবে? আমরা যেটা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে পুলিশের লোকজনরা থাকে, তারা এমন ভাবে FIR করে যে যাতে তারা ছুটে যায়, কারণ পুলিশের সাথে ওই সন্ত্রাসীদের যোগসূত্র রয়েছে। আর আর্মির বেচারা এটাও কিন্তু কিছু বোঝে না। অনেক সময় আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করতো যে কোন ধারাটা দিলে ভালো হয়, কোন লয়ারকে দিলে ভালো হয়। এবং ল অফিসার যারা আছে তারাও কিন্তু খুব একটা র্যাবকে সহায়তা করেছে এরকম কোনো হিস্ট্রি নাই। এই জন্য যেটা হয় যে 3 বাহিনীতে জাজ, অ্যাডভোকেট জেনারেল একটা ডিপার্টমেন্ট রয়েছে, যেটাকে জ্যাক ডিপার্টমেন্ট বলে। এই জ্যাক ডিপার্টমেন্টে কিন্তু খুব ভালো ভালো ল স্কলাররা রয়েছেন। তাদেরকে নিয়ে আমার মনে হয় একটা ইনভেস্টিগেশন উইংস করা উচিত, আরেকটা বানানো উচিত র্যাবের। এবং একটা ইনভেস্টিগেশন উইংস এর পরে একটা প্রসিকিউশনের জন্য একটা উইং তৈরি করা উচিত। সেখানে হয়তো তারা লিয়েনের ভিত্তিতে কিছু লোক আনতে পারে, লিগ্যাল এক্সপার্ট, কিংবা পুলিশ থেকেও হয়তো আনতে পারে, তাদের কন্ট্রোলে থাকবে। অনেক সৎ অফিসার পুলিশের হয়ে গেছে, 90% লোকই পুলিশের সৎ, আমরা অসৎ বলবো কেন? কিছু লোকের কারণে এটা হচ্ছে। এভাবে যদি আপনি এটাকে পুনর্গঠন করতে পারেন, এবং এটা যেটা বলা হচ্ছে যে তদন্তটা, এর মধ্যে যে বিচার জবাবদিহিটা কিভাবে হবে, আজ পর্যন্ত লিমনের বিষয়ে কিন্তু জবাবদিহি আমরা পেলাম না। এই নূর হোসেন আজকে যে 7 মার্ডার হলো, এটারও কিন্তু কোনো তদন্ত কমিটি কাকে করেছে? একটা যুগ্ম সচিব পর্যায়ে। এই তদন্ত কমিশন আইন বাংলাদেশে রয়েছে 1953 সনের।
এই তদন্ত কমিশন আইন গত 60 বছরে দুটা, খুব বেশি হলে 3টা তদন্ত তারা রিপোর্ট প্রকাশ করতে পেরেছে, বাকি আজ পর্যন্ত রিপোর্টই প্রকাশ হয়নি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আইনের বড় দুর্বলতা হচ্ছে এই আইনে কোনোদিন কাউকে শাস্তি দেওয়া যাবে না, কিছুই করা যাবে না, এ শুধু উপদেশই দিবে। এবং এই উপদেশ কেউ শোনেও না, খুলেও দেখে না, এটা প্রিন্টও করা হয় না। তো এই যে তদন্ত কমিশন আইন, এটারও একটা পরিবর্তন লাগবে যে এই ধরনের ঘটনাগুলোতে। এবং র্যাবকে যদি আপনি আসলেই এলিট ফোর্সের মতো ব্যবহার করতে চান, তাহলে আপনাকে দলমত নির্বিশেষে এটাকে রাজনীতির বাইরে, ব্যক্তি নীতির বাইরে, ব্যক্তি স্বার্থের বাইরে আমরা একদম শেষ পর্যায়ে এই